বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 18 জন বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে 21 পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ উদ্যমী ও সৃজনশীল। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টার হাত থেকে একে একে পদক গ্রহণ করেন 21 পদক জয়ীরা। পরে প্রত্যেকে তাদের প্রতিক্রিয়া জানান। এ সময় তারা বলেন, বাংলাদেশকে আরও এগিয়ে নিতে নিরলস কাজ করে যাবেন। পদক গ্রহণ করে তা জুলাই বিপ্লবের শহীদদের উৎসর্গ করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। পদক প্রদান শেষে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, 21 ফেব্রুয়ারি বাংলাদেশের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। শিল্পী, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ জীবনের শেষ সময় পর্যন্ত তাকে দেখি নির্মাণ। গত বছরের 5ই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি 21 ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। কাল মহান 21 ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রং তুলি আর আলপনায় সাজানো হচ্ছে শহীদ মিনার। সেখানকার সবশেষ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, কেন্দ্রীয় শহীদ মিনারের রং তুলি আর আলপনার কাজ কোন পর্যায়ে রয়েছে? এবার কি বিশেষ কোনো থিম রয়েছে কিনা আমাদেরকে জানাবেন। আপনি যে বিষয়টি বলছিলেন যে আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস, সেই শহীদ দিবস উপলক্ষেই প্রতিবারের মতো এবারও কিন্তু সেজে উঠছে, প্রস্তুত হয়ে উঠছে এই যে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। আমি সকাল থেকে এখানে রয়েছে। আমরা যেটি দেখছি, আপনি যে বিষয়ের কথা বললেন, এবারে নতুন কোনো থিম রয়েছে কিনা, সেই থিমের কথা একটু বলতে চাই। এবারে রং কিন্তু বাছাই করা হয়েছে 3টি, লাল, সাদা এবং কালো। লাল অর্থাৎ বিপ্লবের রং, কালোতে শোক এবং সাদায় আমাদের শান্তি। এই 3 রঙের থিমকে ধারণ করে চারুকলা শিক্ষার্থীরা বরাবরের মতো প্রতি বছর যেমনটা করেন, এই শহীদ মিনার এলাকার যে সামনে রাস্তা, শহীদ মিনারের যে বেদি, সেই এলাকাগুলো কিন্তু রাঙিয়ে তুলছেন। সকাল থেকে আমরা দেখছি কর্মযজ্ঞ এখানে চলছে এবং এটি চলবে আজ সারাদিন ব্যাপী, যতক্ষণ না শেষ হয় ততক্ষণ চলবে। এখানকার শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে এই কাজে, এই কর্মযজ্ঞে সম্পৃক্ত হতে পেরে তারা আনন্দিত, তারা গর্বিত। এই যে ভাইহারা 21-এর গান বাজছে একদিকে, অন্যদিকে এই যে রং তুলির আঁচড়ে কাজ চলছে, এটি একটি নিঃসন্দেহে দারুণ একটি মুহূর্ত এখানে আমরা দেখতে পাচ্ছি। সকালে ডিএমপি কমিশনার এসেছিলেন, তিনি নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলেছেন, গণমাধ্যমকে জানিয়েছেন যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে শহীদ মিনারে। আগামীকাল যারা ফুল দিতে আসবেন, এই যে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসবেন, শহীদ বেদিতে ফুল দিতে আসবেন, তাদের জন্য কিন্তু এই নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এই এলাকার রাস্তাঘাটগুলোর যান চলাচল এরই মধ্যে নিয়ন্ত্রিত করা হয়েছে, কেননা এখানে কাজ চলছে এবং চারপাশেই কিন্তু দেয়ালগুলো রাঙানো হয়েছে 21 মানে মাথা নত না করা বা 21-এর চেতনাকে ধারণ করে এই যে কর্মযজ্ঞ, সেটিতে যুক্ত হতে পেরে এখানকার যে শিক্ষক শিক্ষার্থী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা অনেকটাই গর্বিত এবং 21-এর চেতনাকে ধারণ করে আগামী দিনে এগিয়ে যাবেন, এমন তথ্যই কিন্তু জানাচ্ছিলেন। এবং এই যে 52-র ভাষা আন্দোলন থেকে এবারের 24-এর গণ অভ্যুত্থান, এই যে পরম্পরা, সেই পরম্পরাকে ধরেই আগামীতে এই তরুণ প্রজন্ম তাদের
ইতিহাস ঐতিহ্যকে সঙ্গী করে নতুন প্রজন্ম এগিয়ে যাবে, এমন তথ্যই কিন্তু বলছিলেন। তো এই যে প্রস্তুতি কর্মযজ্ঞ, সেই প্রস্তুতি এখনো চলছে। রং করার কাজ, ধোয়া মোছার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। শহীদ মিনার এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন সহ নানান ধরনের যে কর্মযজ্ঞ রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি প্রায় সম্পন্ন। আগামীকাল যে সাধারণ মানুষ রয়েছেন প্রভাত ফেরি করে এই শহীদ মিনারে এসে শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এখানকার সবশেষ খবর। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদেরকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সর্বশেষ প্রস্তুতি জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টানা তৃতীয় দিনের মতো চলছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। বন্ধ আছে ক্লাস, পরীক্ষা। 6 দফা দাবি আদায়ে চলছে লাল কার্ড কর্মসূচি। এ বিষয়ে আরও জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। শিক্ষার্থীরা কি তাদের লাল কার্ড কর্মসূচিতে কি বার্তা দিচ্ছেন সেটা আমাদেরকে জানাবেন রামিম। সোনালী, আসলে আজকে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু অব্যাহত রেখেছে এবং এখনো পর্যন্ত আপনি দেখতেই পাচ্ছেন যে আমার চারপাশে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু মিছিল করছেন এবং বিক্ষোভ মিছিল আমরা দেখেছি কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং তারা এটি কিন্তু যে দুর্বার চত্বর ছিল সেই দুর্বার চত্বর থেকে মিছিলটি শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সড়ক তারা প্রদক্ষিণ করেছে, পুরো ক্যাম্পাস তারা প্রদক্ষিণ করে কিন্তু তারা একেবারে প্রধান ফটকের সামনে কিন্তু এসে তারা দাঁড়িয়েছে এবং এখানে দাঁড়িয়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন এবং এখন পর্যন্ত কিন্তু তারা বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন যেসব দাবি রয়েছে তাদের সেই দাবিগুলো নিয়ে। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্লাকার্ড কিন্তু প্রত্যেকের হাতে রয়েছে এবং সেসব জায়গাতে কিন্তু তাদের প্রতিবাদী যে ভাষা সেগুলো কিন্তু লেখা রয়েছে। কিছুক্ষণ আগেই এখানকার শিক্ষার্থী প্রতিনিধিরা আমাদের সাথে কথা বলেছেন, তারা যেটি বলছেন যে তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের যে 6 দফা দাবি সেই দাবি কিন্তু তারা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার পূরণ হওয়ার আশ্বাস কিন্তু তারা পাননি। তবে কিছু কিছু দাবি কিন্তু তারা পূরণ করেছে, তবে শিক্ষার্থীদের সব দাবি কিন্তু তারা পূরণ করেননি এবং যার কারণে তাদের যে এই আন্দোলন সেই আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং এখানে আমরা দেখেছি শত শত এখানকার শিক্ষার্থী তারা কিন্তু এখানে এই যে বিক্ষোভ মিছিল এবং লাল কার্ড প্রদর্শনীর যে কার্যক্রম এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে তারা উপস্থিত হয়েছে শত শত শিক্ষার্থীরা এবং তাদের একটাই দাবি যে তাদের যে দাবিগুলো রয়েছে 6 দফা দাবি, সেই 6 দফা দাবি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। যদি পূরণ না হয় তাহলে কিন্তু তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম রয়েছে নতুন ভিসি না আসা পর্যন্ত তারা এই শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবেন না, এমনটাই তারা বলছেন। এবং প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু তারা একটি স্মারকলিপিও পাঠাচ্ছেন এই ভিসি, প্রভিসি এবং ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগের দাবিতে। তো এই ছিল আমার কাছে কুয়েট থেকে সবশেষ খবর। সোনালী। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টানা 3 দিনের মতো শিক্ষার্থীদের আন্দোলন চলছে, সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। অভ্যুত্থান শেষ হলেও লড়াই এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শিক্ষা প্রতিষ্ঠানে যে রক্ত ঝরছে তা প্রাসঙ্গিক কিনা এমন প্রশ্ন রেখে তিনি বলেন, যারা এখনও অন্যায় করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত তারুণ্যের উৎসব অনুষ্ঠানে সার্জিস আরও বলেন, জুলাই স্পিরিটকে বাঁচিয়ে রাখতে হলে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যদি আগামীতে কারো কাজ ফ্যাসিস্ট আচরণের বহিঃপ্রকাশ ঘটে তাহলে তাদের বিরুদ্ধে লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান সার্জিস আলম। পুরো বাংলাদেশের রাজনৈতিক দল থেকে শুরু করে যারা ক্ষমতার বিভিন্ন জায়গায় আছেন, হোক আমলা, হোক পুলিশ অফিসার, হোক অন্য যে কেউ, তাদেরকে শুধু একটা স্পষ্ট কথা বলি, অভ্যুত্থান শেষ হয়েছে কিন্তু আমাদের লড়াই শেষ হয়নি। যদি আগামীতে আপনাদের কাজ বিন্দুমাত্র কোনো ফ্যাসিস্ট আচরণের বহিঃপ্রকাশ ঘটায় তবে আপনাদের মুখোমুখি আমরা আবার দাঁড়িয়ে যাব।
27তম বিসিএসে বঞ্চিত 1137 জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে এই আদেশ দেন। 2008 সালের 3 জুলাই 27তম বিসিএস এর প্রথম মৌখিক পরীক্ষা বাতিল করে হাইকোর্ট। পরবর্তীতে 2009 সালের 11 নভেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষাও বাতিল করে দেয় উচ্চ আদালত। পরে দুটি আদেশের বিরুদ্ধে আপিল করেন উত্তীর্ণ প্রার্থীরা। 2010 সালের 11 জুলাই আপিল বিভাগ দ্বিতীয় মৌখিক পরীক্ষাকে বৈধ বলে রায় দেন। এই রায়ের রিভিউ আবেদনের লিভ টু আপিল মঞ্জুর করে নিয়োগ বঞ্চিত 1137 জনের পক্ষে রায় আসে। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিয়োগ বঞ্চিত প্রার্থীরা। এই দেশের ছাত্র জনতা এবং শত শত শহীদদের রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রটি পেয়েছি, সেটির যথাযথ ব্যবহার করে আমাদেরকে নতুন স্বাধীন বাংলাদেশের সেবা করার জন্য দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ দেওয়ার জন্য আবেদন করছি। যে রায় পেলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং অন্যায় করব না। আমরা কখনো অন্যায় করব না, যে অন্যায়ের আমরা শিকার হয়েছি। একটা অসম্ভব কঠিন লড়াই ছিল, এগেনস্ট অল অডস, একটা আনফ্রেন্ডলি এনভায়রনমেন্টের মধ্যে আমরা এই মামলাগুলো তখন করেছিলাম। কিন্তু আজ এই রায়ের মধ্য দিয়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো, দুটো জিনিস পরিষ্কার হলো। সেটা হলো, যেটা আপনাদের আগেই বলেছি, যে বিচার বিভাগের মর্যাদাটা সমুন্নত হলো। বিচার বিভাগ যে নির্বাহী বিভাগের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়ে পলিটিক্যাল কনসিডারেশনে এদেশের মানুষ হওয়া সত্ত্বেও ন্যায় বিচার থেকে এদেরকে বঞ্চিত করেছে, সে দায় থেকে বিচার বিভাগ মুক্ত হলো। মোহাম্মদপুরের বছিলায় 40 ফিট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 2 জন নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত 1টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার রাতে খবর আসে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের লাউতলায় বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটি দল। অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা হঠাৎ গুলি ছুড়তে থাকে যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে। এরপর যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে আত্মসমর্পণ করে 5 সন্ত্রাসী। এই সময় গুলিবিদ্ধ অবস্থায় 2 সন্ত্রাসীকে মৃত উদ্ধার করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলে অভিহিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যক্তিগত বিভেদ আরও স্পষ্ট হলো 2 নেতার মধ্যে, যার প্রভাব পড়তে পারে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায়ও। গেল বছর ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে 5 বছর মেয়াদ পূর্ণ করেছেন জেলেনস্কি। নতুন করে নির্বাচনের ঘোষণা না দেওয়ায় তাকে স্বৈরশাসক বলে অভিহিত করেন। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে তার কোনো দেশ থাকবে না বলেও হুঁশিয়ারি জানিয়েছেন ট্রাম্প। এদিকে ইউক্রেনকে বাদ দিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বাইডেনের আমলে ইউক্রেন ব্যাপক সহায়তা পেলেও ট্রাম্প ক্ষমতায় আসার পর উল্টে যায় সবকিছু। চলতি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে পারেন ট্রাম্প। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।